হাসপাতালে বা নার্সিংহোমে কোনো রোগীকে দেওয়া স্যালাইন যদি একেবারে শেষ হয়ে যায় আর সেটা যদি কেউ খেয়াল না করে তাহলে কি হতে পারে জানেন? তখন স্যালাইনের পাইপ দিয়ে হাওয়া ঢুকে পড়তে পারে রোগীর শরীরে, আর এই হাওয়া রক্তনালীর ভেতরে ঢুকে গেলে রোগীর হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। অর্থাৎ একটু অসাবধান হলেই তার ফল হতে পারে মারাত্মক। তবে অটোমেটিক স্যালাইন অ্যালার্ম ব্যবহার করলে স্যালাইন শেষ হওয়ার আগেই অ্যালার্ম দিয়ে সতর্ক করবে এবং এতে সময় মতো স্যালাইন পাল্টে বা খুলে নিয়ে রোগীর জীবন বাঁচানো সম্ভব হতে পারে। আপনারা অনেকেই হয়তো জানেন যে এমনই একটি অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেল তৈরি হয়েছে আমাদের রাজ্যে। যখন তার বয়সী অধিকাংশ শিক্ষার্থী বা ছেলেমেয়েরা সময় কাটায় মোবাইলে গেম বা রিলস দেখে, তখন সাবরুমের এক স্কুল ছাত্র দেখিয়েছে ভিন্ন পথের দৃষ্টান্ত। সে তৈরি করেছে একটি অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেল, যা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্যালাইন শেষ হয়ে গেলে তা সময় মতো শনাক্ত করে বিপদ এড়াতে সহায়তা করবে। কি সেই যন্ত্র, কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে এই যন্ত্র মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমন নানান বিষয় জানতেই আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেল কি এবং স্বাস্থ্য পরিষেবায় তা কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আলোচনায় আজ আমার সাথে রয়েছেন হরিণা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, ক্লাস 11-এর ছাত্র রোহিত দেবনাথ, যে এই মডেলটি তৈরি করেছে, এবং রয়েছে বিশিষ্ট বিজ্ঞান কর্মী প্রদীপ্ত রায়। এছাড়াও আমাদের সাথে অনলাইন জুড়ে গেছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর তমগ্ন দাস। আর আপনাদের সবাইকে স্বাগত। রোহিত, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। প্রদীপ্ত, আপনাকেও স্বাগত। ডক্টর দাস, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। আমরা রোহিত, প্রথমে তোমার কাছেই জানবো যে এই যে অটোমেটিক স্যালাইন অ্যালার্ম তৈরি করার ধারণাটা তোমার কোত্থেকে এলো? তুমি কি কখনো এমন কোনো ঘটনা দেখেছিলে যেখানে স্যালাইন শেষ হয়ে যাওয়ায় কারোর বিপদ হয়েছিল, বা এরকম কোনো কিছু সম্মুখীন কি তুমি হয়েছো? হ্যাঁ, হয়েছিলাম। মানে আমি যখন রিলস দেখছিলাম একসময় একটা ইউটিউবারের, সেই সময় দেখছিলাম যে সে ডেইলি লাইভ ভিডিও করে, মানে ব্লগিং করে। সে বলছিল সে হাসপাতালে গিয়েছে এবং দেখেছে যে একটা রুগীর মানে স্যালাইনটি শেষ হওয়ার পর আবার রক্ত চলেছে, নার্সের দেখানে, তাই মানে এই রিপোর্টটা দিয়েছিল। এবং আমি ভাবছিলাম যে সেই সময় যদি অটোমেটিক সব মানে অফ হয়ে যেত পাইপ লাইনটা এবং স্যারেনটা বা কোনো লাইট জ্বলতো, যদি সংকট দিত নার্সকে, তোরা তো তারা পাল্টিয়ে দিত। তাই এ থেকে আমি ভাবলাম, অনেকদিন স্কুলে গিয়েছি এবং স্কুলে আমাদের একটা ল্যাব আছে, টিঙ্কের ল্যাব, সেখানে আমি স্যারদেরকে বলেছিলাম এই বিষয়ে এবং আমি রিচার্জ করেছি। এবং আমি অনেক রিচার্জ করার পর এই একটা মানে ডিজাইনটা তৈরি করেছি। আচ্ছা, মানে এটা মানে অটোমেটিক আপনার সব মানে স্যালাইন পাইপটা অফ করে দেবো এবং যেখানে রাস্তায় রেস্ট করে সেখানে একটা লাইট জ্বলবে এবং বাজার একটা বাজবে, যার ফলে অ্যালার্ট হতে পারে নার্সরা। ওকে, আমরা জানবো তোমার এটা সম্পর্কে, কিন্তু মানে তোমার এই ভাবনাটা তাহলে সেখান থেকে এসেছে যখন তুমি দেখেছো কাউকে যেরকম একটা ঘটনা, যদিও সেটা মোবাইলে তুমি দেখেছো বলছো, সেরকম একটা ঘটনা দেখার পর তোমার সেটা মাথায় এসেছে। ওকে, আমরা প্রথমে আজকে অনুষ্ঠানের শুরুতেই আমাদের সঙ্গে একজন বিজ্ঞান কর্মী রয়েছেন, বিশিষ্ট বিজ্ঞান কর্মী, এবং একজন চিকিৎসক রয়েছেন। ওনাদের সঙ্গে কথা বলবো তোমার এই যে তৈরি করেছো মডেলটা, সেই মডেল সম্পর্কে। কিন্তু তার আগে তোমার যে যন্ত্রটা সেটা কিভাবে কাজ করে এটা একটু সাধারণ ভাবে যদি আমাদের সবাইকে বা আমাদের দর্শক বন্ধুদের একটু তুমি বোঝাতে পারো। এখানে তোমার সামনে যন্ত্রটা রয়েছে, কিভাবে কাজ করবে একটু যদি দেখাতে পারো। এটা হচ্ছে স্যালাইনের যেখানে স্ট্যান্ড সেখানে ফিট করা হবে এবং এটার মধ্যে একটা নাট মানে আংটা লাগানো হবে, যেটার মধ্যে একটা স্যালাইন মানে স্যালাইন যত স্যালাইন তত স্যালাইন লাগানো যাবে। আর লাগানোর পর এটা প্র্যাকটিক্যাল একটা ভিডিও মানে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। ওকে, মানে যখন শেষ হয়ে যাবে স্যালাইনটা, হ্যাঁ, সেই সময় অটোমেটিক সবকিছু অন হয়ে যাবে। ওকে, ওকে, এটা এখন ওয়েটে আমি টাইনে ধরে রাখছি, মানে এটা ওয়েটের জন্য এটা নিচে চলে আসবে এবং যখন এটা ওয়েটটা লস হয়ে যাবে তখন উপরে উঠবে এবং এটা দিয়ে পাইপটা অফ হবে এবং এখানে একটা লাইট জ্বলছে। এই লাইটটার মধ্যে নিচে দেখানো থাকবে যে
বেডরুমের নাম্বারটা এবং এই সাউন্ডটা করবে যে আমাদের যে স্যালাইনের শেষ হয়েছে নার্সরা বুঝে যাবে, এর ফলে তারা গিয়ে স্যালাইনটা পাল্টে দেবে। ওকে, তার মানে এখানে তোমার অনেকগুলো লাইট রয়েছে, মানে সেগুলো ইন্ডিকেট করছে কোন বেডের স্যালাইন শেষ হয়েছে। ওকে, এখানে যে কোনো একটা নির্দিষ্ট লাইট জ্বলবে, তো এখান থেকে বোঝা যাবে যে এটা এত নাম্বার বেডের এটা শেষ হয়ে গেছে। ওকে, তার মানে যখন এখানে ওয়েটটা কমে যাবে মানে হচ্ছে স্যালাইনের বোতলটা শেষ হয়ে আসবে, একটা নির্দিষ্ট সময় গিয়ে এই বাজারটা বাজবে, এবং মানে তাহলে এই যে বক্সটা, এই বক্সটা লাগানো থাকবে তাহলে যেটা মানে একটা বড় বক্সের মধ্যে এটার মধ্যে লাইট অনেকটি লাগানো থাকবে এবং একটা লাইনে একটা রুমের নাম দেওয়া থাকবে এবং এর মধ্যে কত নাম্বার রুমে বেডগুলোর 1 2 3 4 করে লেখা থাকবে এবং তার মধ্যে যে বেডটা শেষ হয়েছে সেটা লাইটটা ব্লিঙ্ক করে উঠবে। সঙ্গে সঙ্গে বাজারটা বাজবে। ঠিক, দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন এখানে এই যে মেশিনটা আসলে কি হয়, আমরা অনেকে অভিযোগ করি, দেখবেন আপনি খেয়াল করে দেখবেন, যারা বিশেষ করে কখনো কোনো প্রিয়জনদের নিয়ে হাসপাতালে যেতে হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, অ্যাডমিটেড ছিল প্রিয়জনরা, এবং সেখানে স্যালাইন সবাইকেই দেওয়া হয়, সব রোগীদেরই দেওয়া হয় প্রয়োজন মতো। স্যালাইন অনেক সময় শেষ হয়ে যায়, কিন্তু কাছাকাছি অনেক সময় হয়তো স্টাফ নার্সরা বা সিস্টাররা থাকতে পারেন না, তারা হয়তো অন্যদিকে থাকেন, অন্যদিকে ব্যস্ত থাকেন, এবং সেই সময় শেষ হয়ে যায়। তখন কিন্তু রোগী বা রোগীর যারা আত্মীয় পরিজনরা আছেন খুব উদ্বিগ্ন হয়ে পড়েন যে স্যালাইন শেষ হয়ে যাচ্ছে, উল্টো রক্ত চলে আসছে, বা অনেক সময় হাওয়া চলে যাওয়ার শরীরের ভেতরে একটা প্রবণতা থাকে। তো সেই জায়গাটাতে কিন্তু এই যে যন্ত্রটা যেটা একটা তৈরি করা হয়েছে, যে একটা মডেল তৈরি করেছে রোহিত, সেটা কিন্তু একটা বিশাল উপকারী হতে পারে। আমাদের সঙ্গে বিশিষ্ট বিজ্ঞান কর্মী প্রদীপ্ত রায় রয়েছেন। প্রদীপ্ত, এই যে অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেলটিকে আপনি প্রযুক্তিগত দিক থেকে মানে কতটা কার্যকর মানে বলে মনে করছেন এই জিনিসটা, যেটা এটা একটা নর্মাল আকারে তৈরি করা আছে? এটা প্রথমে আসলে জানতে হবে যে এই যে মডেলটা করেছে, ওকে তো প্রথমে ধন্যবাদ দিতে হবে, উদ্যোগ নিয়েছে ভালো। মানে এখন তার কোনো জায়গায় প্রত্যন্ত নয়, সুতরাং হরিনাওয়া প্রত্যন্ত নয়, তবুও আগরতলার যে ছোঁয়াচ তার বাইরে, ফলে সেখানে যে একটি ছাত্র এরকম একটি কাজ করছে, আজকে রিলসের যুগে এরকম ভাবে একটি কাজ করছে, তার জন্য তাকে প্রথমে ধন্যবাদ দিতে হবে এবং তাকে এনকারেজ করতে হবে। একদম, ভবিষ্যতে যাতে সে আরো এরকম কাজ করতে পারে, এরকম মডেল প্র্যাকটিস করতে পারে, সেজন্য তাকে উৎসাহিত করতে হবে এবং আরো ছাত্রদেরকেও উৎসাহিত করতে হবে। এটাই তো আমাদের কাজ, আজকের প্রজন্মকে যাতে ক্রিয়েটিভ কিছু করার জন্য উৎসাহিত করতে পারি আমরা, সেটাই আমাদের সার্থকতা। তো একটা জিনিস জানা রাখা দরকার যে আসলে এই যে কাজটা করেছে, মানে তোমার গাইড কে ছিলেন? গাইড তেমন কেউ ছিল না, মানে আমরা স্কুলের যে স্যার, তাদেরকে বিষয়টা বলার পর তারা আমাকে অনেক বিশ্বাস করেছে এবং তার যে ল্যাব স্কুলের সেখানে খেলে আমি এন্ট্রি করতে পেরেছি এবং সেখানে অনেকদিন রিসার্চ করার পরে এই মডেলটা বানাই পেরেছি। মানে এমনিতে গাইড টিচার থাকেন না একজন, মানে বিজ্ঞানের যিনি তোমার বিজ্ঞান শিক্ষক? বিজ্ঞান শিক্ষক হচ্ছে এখন পাল্টে গেছে, এখন হচ্ছে মানে তার নাম জানি, মানে কনক। কনক স্যার? মানে কনক স্যার গাইড করেছেন না অন্য কোনো স্যার গাইড করেছেন? প্রথমে তো অভিজিৎ স্যার এডি গাইড করেছেন। আচ্ছা, অভিজিৎ স্যার গাইড করেছেন। হ্যাঁ, মানে তারা আমাকে অনেক সায়েন্স ফেয়ারে নিয়ে গিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওকে, মানে এটা তৈরি করার পর তোমাকে সায়েন্স ফেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। যেটা স্যার জানতে চাইছেন, রোহিত স্যার জানতে চাইছেন যে যখন তুমি তৈরি করছিলে তখন কি তোমাকে কোনো স্যার এসে বলেছে যে এটা এইভাবে নয় এইভাবে করো বা না এরকম কিছু করে? সেটা তুমি নিজে থেকে তৈরি করো? হ্যাঁ, নিজে থেকে। ওকে, প্রত্যেক আমরা এই বিষয়টা নিজে থেকে করেছে বলছে। নিজে থেকে করলে তো খুবই ভালো। তো যাই হোক, বিষয়টা যেটা করেছে আসলে আমরা আবিষ্কার যেহেতু বাংলায় বলি, তাকে তো আবার ইনভেনশন, ডিসকভারি এরকম অনেক কিছু বলা যায়। আর বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কিছু তফাৎ আছে। এটা মূলত একটা প্রযুক্তিগত একটা কাজ, এবং প্রযুক্তির ক্ষেত্রে যেটা হয় যে ইনভেনশন হয়, আবার কিছু এনহ্যান্সমেন্ট হয়। এখন ব্যাপারটা হয় এই যে কাজটাও করেছে, সেটা যদি একটা ভালো ডিভাইস তৈরি করে যদি কস্ট এফেক্টিভ করতে পারে, কম খরচা যদি করতে পারে, তাহলে ত্রিপুরা রাজ্যের জন্য ভালো হবে। এমনিতে দুটো কোম্পানি ওরা এই কিটগুলো তৈরি করে, একটা হচ্ছে মানে ভারতে তামিলনাড়ুর একটা কোম্পানি আছে ভি টাইটান, আর কর্ণাটকের একটা কোম্পানি আছে সেটার নাম হচ্ছে ইলেকট্রোলাস প্রাইভেট হাইটেক প্রাইভেট লিমিটেড। তো এরা এই কিটগুলো তৈরি করে এবং বিভিন্ন যে প্রাইভেট হসপিটালগুলি সেগুলো ব্যবহার করে কিটগুলো করে। তার দাম 5,000 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত আছে। এখানে সাধারণত মানে ওই একটা সিস্টেম মাইক্রো একটা ইসে থাকে, কি বলে ওইটাকে, মানে মাইক্রো কন্ট্রোলার একটা থাকে, তার সঙ্গে সেন্সার থাকে, আর একটা ওয়েট মেজারমেন্টের জন্য
একটা ইসে থাকে, মানে যে ওয়েটটা যে আস্তে আস্তে কমছে স্যালাইনের বোতলের, যখন কমবে তখন হ্যাঁ sensor সেটার জন্য করে সেন্সার থাকে। আর এটা SMS অ্যালার্ট একটা আসে মোবাইল ফোনে, ওরকম ভাবে প্রসেসটা করা থাকে। তো এটা আবার ইটালি একটা কোম্পানি এই এটা প্রসেসরটা তৈরি করে আর কি, মাইক্রো কন্ট্রোলারটা তৈরি করে। ওয়ার্ল্ড ওয়াইড ওদের একটা মনোপলি আছে এই বিজনেসে। তো এই কাজটা অলরেডি করছে আর কি এরা। তো এদের ক্ষেত্রে যেটা হয় যে তারা কিটটা বিক্রি করে, কিটটা অ্যাসেম্বল করতে লাগে। ত্রিপুরাতে সেটা এখনো সেভাবে হয়তো ইন্ট্রোডিউসড হয়নি, আমি দেখিনি, কিন্তু কলকাতায় আমি দেখেছি অনেক জায়গায়, অনেক মানে বাড়িতেও দেখেছি যেখানে হয়তো মানে বাড়িতে একটা নার্সিং হোম বানিয়ে রাখতে হয়েছে বিশেষত বৃদ্ধদের ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে এটা করা হয়েছে। আর কিছু কিছু প্রাইভেট হসপিটালেও সেগুলি করা হয়। ঠিক, আমি আসবো আপনার কাছে, আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো, বিজ্ঞানের দিকটা আলোচনা অবশ্যই করবো আপনার সঙ্গে, যেটা কতটুকু আমাদের রাজ্যে এটা যদি চালু হয় কতটা লাভবান হতে পারে এবং কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা। কিন্তু আমাদের সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক জুড়ে আছেন আমাদের সঙ্গে, ডক্টর তমগ্ন দাস। কিন্তু ডক্টর দাসের কাছে যাবার আগে আমি অনুরোধ করব আমাদের পিসিআর কে একবার আমরা সেই জায়গাটা একটু দেখব যেখানে সাবরুমের এসডিএমও ডক্টর নৃপেন্দ্র রিয়াং এই যে অটোমেটিক স্যালাইন অ্যালার্ম যে মডেলটা তৈরি করেছে রোহিত, সেই অ্যালার্মটা দেখার পর, যেটা সাবরুমের হাসপাতালে সেখানে একটা ডেমনস্ট্রেশনে নিয়ে গেছিল, সেখানে দেখার পর এসডিএমও কি বলেছিলেন চলুন আপনাদের আরেকবার শোনাই আমরা সেই। রোহিত দাস নামে একজন, রোহিত দেবনাথের একটা অভিনব ইনোভেশন আমাদের হসপিটালে ডেমনস্ট্রেট হলো এবং আমাদের স্টাফ সবাই এই ইনোভেশন দেখেছে এবং খুবই প্রশংসা করেছে। ইনোভেশনটা হলো মানে আমাদের কি হয় স্বাস্থ্য পরিষেবায় যে কোনোখানেই হসপিটালে যে স্যালাইন চলাকালীন অনেক সময় কি হয়, সবখানেই তো স্টাফ থাকা সম্ভব না, স্যালাইন শেষ হয়ে যায়, চলতে থাকে, রক্ত এসে পড়ে ওই স্যালাইন সেটের মধ্যে। তো ওটা রোধ করার জন্য রোহিতের একটা অভিনব ইনোভেট আইডিয়া বের করেছে যে ওজন দিয়ে একটা সেন্সর বাজবে এবং সেই সেন্সরের সঙ্গে আবার মোটর চলে, ওই যাতে ভেইনের মধ্যে বাতাস না যায় তার জন্য ওই মোটরটাই অটোমেটিক্যালি স্যালাইন বন্ধ করে দেয়। আমি মানে রোহিতের এই অভিনব ইনোভেশন দেখে খুবই মানে আনন্দিত এবং ওকে উৎসাহ আরও দিতে চাই। আমরা অ্যাজ এ টেস্ট পাইলট হিসেবে 5টা সেট থেকে নেব। এখন আমরা আরও যাতে ইনপুট দিতে পারি, কি মানে আরও এই সেটের উপরে কাজ করা যায় এবং কি ড্রব্যাক আছে সেটা জানার জন্য আমরা 5টা সেট রোহিতের থেকে নিচ্ছি। দেখি আমরা কি করতে পারি এরপরে। ওকে, রোহিত থেকে 5টা সেট নেবে এসডিএমও সাবরুম এবং নেওয়ার পর উনি সেটার ড্রব্যাকস গুলো দেখবেন বা কি সুবিধা আছে অসুবিধা আছে সেগুলো দেখবেন বলে উনি জানিয়েছেন। ওকে, ডক্টর দাস আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর তমগ্ন দাস রয়েছেন? ওকে, ডক্টর দাস, চিকিৎসার মানে চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে আপনি একজন চিকিৎসক হিসেবে আমাদের বলুন যে এই যে স্যালাইন পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর কি ধরনের ঝুঁকি থাকে একজন রোগীর শরীরে যদি সেটাকে আনঅ্যাটেন্ডেড রাখা হয়? দেখুন, প্রথমে আমি একটা কথা বলি, ভারতবর্ষের মধ্যে যদি আমি আপনাদেরকে মানে একটা রেশিও প্রপোর্শন বলি, ডক্টর আর পেশেন্ট যে রেশিও, সেটা কিন্তু অনেক ডক্টর আর হেলথ কর্মী কিন্তু অনেকটাই কম। আচ্ছা, ভারতবর্ষে। ওকে, পিসিআর আমরা ডক্টর দাসের কথা শুনতে পাচ্ছি, সেটা কম। ঠিক আছে, তো যে সেটটা ও বানানো, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, যখন একটা পেশেন্টকে আইভি চেনার করে কোনো স্যালাইন দেওয়া হয়, অনেক সময় দেখা যায় যদি ওই সঠিক সময় যদি পেশেন্টটাকে অ্যাটেন্ড করা না হয়, স্যালাইনটা শেষ হয়ে যাওয়ার পর অনেকগুলি হাওয়া ঢুকতে থাকে, এয়ার ঢুকে এটাকে বলা হয় এয়ার এম্বুলিজম। ঠিক আছে, সেটাকে বলা হয় এয়ার এম্বুলিজম, মানে এটা একটা গুল হয়ে যায়, বাবলস এর মতো হয়ে যায়, যেটা অনেক সময় ব্লাডও ঢুকে। তো অনেকটা সময় এটা বেশি হতে হতে কি হয়, তখন দেখা যায় এটা এই যে বাবলস গুলি জমতে থাকে হার্টে গিয়ে, সেটা হতে পারে স্ট্রোক।
এটা হতে পারে ফুসফুসে, হতে পারে শ্বাসকষ্ট, এই রোগটা মারা যেতে পারে। আচ্ছা, তো এই জিনিসগুলি ঢুকতে, এই যে এটা আমাদের মানে একটা বাচ্চা ছেলের ছাত্রের যে একটা অভিনব প্রয়াস, সেটাকে আমি খুবই সাহসবাদ জানাই। তো আমি আশা রাখবো ওর যে মডিউলটা আছে সেটা ঠিক আমি এখনো বুঝতে পারিনি, কিন্তু যদি এটা এরকম হয় যে স্যালাইনটা শেষ হওয়ার আগেই যদি অ্যালার্মটা বাজে, তাহলে আমার মনে হয় স্বাস্থ্য ক্ষেত্রে শুধু ত্রিপুরাতেই নয়, পুরো ভারতবর্ষে একটা ইট উইল বি ব্রেক থ্রু ইন দ্য হেলথ ইন্ডাস্ট্রি। একদম। তাহলে আপনার প্রশ্নটা আমি একটু রাখছি রোহিতের কাছে। রোহিত, স্যালাইনটা একদম শেষ হয়ে যাবার আগেই কি অ্যালার্মটা সেট করা যাবে, এরকম কি সুবিধা তোমার এই মডেলে আছে? হ্যাঁ, এটার মধ্যে আমরা এমএলও সেট করতে পারি যে এত এমএলএ আসলে এটা বাঁচবে এবং কম এমএলও এটা বাঁচবে, এরকম ভাবে সেট করতে পারি। ঠিক। ডক্টর দাস, ধরে নিন 10 ml বা 15 ml বা 20 ml থাকা অবস্থাতেই অ্যালার্ম বাজবে, এরকমও সুবিধা আছে এই মডেলটার মধ্যে। তো আপনি যেটা জানতে চাইছিলেন যে অ্যালার্মটা কখন দেবে বা অ্যালার্ট কখন করবে, তাহলে সেটাকে সেট করা যাবে তার এই মডেলের মধ্যে। এখন আপনার কি মনে হয় যে এই অটোমেটিক স্যালাইন অ্যালার্ম কিভাবে মানে হাসপাতালে বা নার্সিং হোমের কাজকে সহজ ও নিরাপদ করতে পারে? কাজ কি সহজ হবে? অবশ্যই সহজ হবে। এরকম একটা যদি ইনস্ট্রুমেন্ট বা একটা ইনভেনশন যদিও করে, আমাদের ত্রিপুরারই গর্ব হবে না, সে পুরো ভারতবর্ষের গর্ব হবে। আর যে জিনিসটা ও বানাচ্ছে সেটা অবশ্যই একটা অভিনব প্রয়াস, এবং তার যে কথাটা আমি আগেই বললাম যথারীতি ভাবে এটাকে সবাই মিলে যদি আমরা সাহসবাদ জানাই, তাহলে দেখা যেতে পারে যে স্যারও বললো ইনভেনশন এন্ড অ্যাডভান্সমেন্ট হতে পারে, এর থেকে আমরা আরো কিছু অ্যাডভান্সমেন্ট টেকনোলজিও পেয়ে যেতে পারি, যেটা হতে পারে আরো অ্যাডভান্স কিছু আমরা পেতে পারি। তো স্যালাইনের ক্ষেত্রে যেটা ওর প্রয়াস, সেটা ডেফিনেটলি একটা ব্রেক থ্রু বলে আমার মনে হচ্ছে। ওকে, একটা শেষ প্রশ্ন ডক্টর দাস আপনার কাছে। স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রযুক্তি ব্যবহার করার জন্য বা এই যে চিকিৎসার সমন্বয়ে, মানে এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বললেন, সেটা যারা স্বাস্থ্য ব্যবস্থার যারা অধিকর্তারা রয়েছেন, যারা এই বিষয়টা দেখবেন, কতটা গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আজকে জানতে পারলাম, এবং আপনি একটা ক্লিপও দেখালেন এখন যে হসপিটালের যে উনি মানে যে কনসার্ন ডক্টর, উনি অলরেডি 5টা মডেল ওঠে কিনছে। ডেফিনেটলি যেহেতু কিনছে এটা, মানে যেহেতু এটা নিচ্ছে, তো ডেফিনেটলি এটা হায়ার অথরিটি সেটা যাবে, সেটা নিয়ে পর্যালোচনা হবে। তো এটা যদি একটা ভালো প্রয়াস হয় এবং যদি হেলথ সেক্টরে খুব হেল্প করে, তাহলে তো এটা মানে অবশ্যই যারা হায়ার অথরিটি আছে আমাদের হেলথ সেক্টরে, ওরা ডেফিনেটলি এটা নিয়ে ভাবনা চিন্তা করবে এবং এটাকে কি করে ইমপ্লিমেন্ট করা যায়। মেইন কথা হলো ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে কি কি মানে ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন কি কি হতে পারে, কি কি লিমিটেশন আছে, সেটার উপরে ভিত্তি করে আগামী দিনে সেটাকে ইউজ করা হবে। তো যে কথাটা আমি আগেও বললাম, এই কথাটা বলি শেষ করবো, তো অভিনব প্রয়াস, ওকে আমরা সবাই মিলে একটা আশীর্বাদ করি, ও যাতে আগামী দিনে শুধু ত্রিপুরা রাজ্যের নাম না, পুরো ভারতবর্ষের নাম বড় করে আমরা বলতে পারি, থেকে আমরা সবাই মিলে নাকচার করতে লাগবে। আর এই ইনস্ট্রুমেন্টটার দিকে আমরা সবার নজর আমাদের রয়েছে। অলরেডি এটা নিয়ে কনসার্নিং ডক্টর অলরেডি আপনাদের সাথে কথা বলেছেন, প্রেস বাইট দিয়েছেন, আমাদের একদম যোগাযোগ কিভাবে খবর চলে এসছে, আমরাও এই বিষয় নিয়ে। ওকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর দাস সঙ্গে থাকার জন্য আজ, এবং আপনি সঙ্গে ছিলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানালেন, ধন্যবাদ আপনাকে। প্রত্যুত আমি আসছি রোহিত, তোমার কাছে আসছি আমি। প্রত্যুত এই যে স্কুল ছাত্রের একটা উদ্ভাবন, মানে এটা আমাদের বিজ্ঞান শিক্ষায় বা ইনোভেশন চর্চায় কি বার্তা দেয়? আমাদের এনকারেজ করা উচিত, কিন্তু আইওটি বেসড স্যালাইন মনিটরিং সিস্টেম কিন্তু আছে, এক্সিস্ট করছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে। আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস, আইওটির পুরোটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস, এটা অলরেডি কিন্তু আছে। আজকে প্রায় 12-13 বছর ধরে সেটা বললাম যে দুটো কোম্পানি, মানে ওরা লিডিং কোম্পানি, এরা অলরেডি এটা প্রোডাকশন করছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেটা ওরা জানে না, এসডিএমও কেন জানেন না সেটা অবশ্য ওনাই বলতে পারবেন কেন জানেন না, বা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর কেন জানে না, তার ইনফরমেশন ওদের কাছে নেই কেন সেটা ওরাই বলতে পারেন। তো বিষয়টা যে ওর মাধ্যমে যে এসছে সেটাও একটা বড় ব্যাপার। তো এটা একটু জানা উচিত, কারণ ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এটা ইন্ট্রোডিউসড হয়নি কেন সেটা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাই বলতে পারবেন। কিন্তু ইতিমধ্যে সেটা ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে প্রাইভেট হসপিটালগুলিতে সেটা আছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আইওটি বেসড স্যালাইন মনিটরিং সিস্টেম বলা হয়। এটা 2.5 লক্ষ টাকাও দাম আছে, এটা আবার 5,000 টাকা দাম আছে ছোট ইউনিটের। এগুলি কিট হিসেবে থাকে, কিটটাকে অ্যাসেম্বল করে নিতে হয় আর কি। ওকে, আমি রোহিত তোমার কাছে জানবো, তুমি এই যে যন্ত্র বানাতে কি কি জিনিস ব্যবহার করেছো, এবং মানে মোটামুটি ডিভাইসটার খরচ কত টাকা তোমার হয়েছে, বা এই ধরনের এই যে 5টা ডিভাইসের কথা এসডিএমও স্যার বলছিলেন,
কত টাকা তোমার খরচ হতে পারে পার ডিভাইস? পার ডিভাইস 200 থেকে 300 মধ্যে। 200 থেকে 300 মধ্যে তোমার খরচা হয়ে যাবে? হ্যাঁ। এই ধরনের ভাবে তো এটা তো একটা মডেল বানিয়েছো তুমি, এটা যদি একটা পার্মানেন্ট স্ট্রাকচার দিতে হয় তাহলে একদম মানে পুরোপুরি বানাতে গেলে এটা হাইয়েস্ট 500 টাকা মধ্যে এর হয়ে বেশি যাবে হবে না। বলছো তুমি। আচ্ছা, ওকে। কি কি জিনিস ব্যবহার করেছো তোমার মডেলে? তুমি কি কি জিনিস ব্যবহার করেছো? এর মধ্যে তো আমি ব্যবহার করছি মানে অনেক কিছু ব্যবহার করেছি। রড ব্যবহার মানে লোহা ব্যবহার করছি, বাজার, লাইট, এডি ব্যবহার করছি, মোটর, অনেক কিছু ব্যবহার করছি এবং এডিকে অ্যাসেম্বল করছি আমি অনেক কিছু মানে বিভিন্ন কিছুর মাধ্যমে এটা মানে পরীক্ষা করে এরপর এটা একটা মানে মাপ নিয়ে এটার মধ্যে সবকিছু একটা এমএমও যাতে মানে মিস না হয় সবকিছু পরীক্ষা করে এটা বানানো হয়েছে। আচ্ছা, এই যে তুমি মোটর ব্যবহার করেছো, এই যে বাজার ব্যবহার করেছো, এগুলো এই মোটরটা কিসের মোটর ব্যবহার করা হয়েছে এখানে? মানে এটা নরমালি কি কাজে লাগে? এটা তো এই কাজের জন্য তৈরি করা হয়নি মোটরটা। এটি তো মনে করো গাড়ি বানাতে, খেলনা গাড়ি, টয় গাড়ি এটি বানাতে ব্যবহার করা হয়, কিন্তু এটা আমি অ্যাডভান্স করে মানে এগুলিতে ব্যবহার করছি। ওকে, তাহলে তুমি এখন বলছো যে তুমি যেটা যা বানিয়েছো সেটা তৈরি করতে, তোমার মডেলটা তৈরি করতে 200-300 টাকা লেগেছে এবং এটা যদি একটা ভালো স্ট্রাকচার দিতে হয় তাহলে সেখানে 500 টাকার মতো তোমার খরচা হবে। এবং এটা তৈরি করতে, তোমার এই মডেলটা তৈরি করতে তোমার কতদিন সময় লেগেছে এবং বাকি যে তুমি এখন যদি কোনো মডেল তৈরি করো সেই মডেলগুলো তৈরি করতে তোমার কতটা সময় লাগবে? এইগুলো তো বানাতে আমার অনেক সময় লেগেছে, কারণ আমি ক্লাস 10 থেকে মানে ক্লাস 10 এ শুরু যে সময় হয়েছে সেই সময় থেকে আমি বানানো শুরু করেছি এবং বাল বিজ্ঞান প্রদর্শনী আছে আমাদের ত্রিপুরাতে, সেখানেও আমি প্রদর্শনী দেখিয়েছি এবং অনেক কিছু পেয়েছি প্রাইজ। এবং টেকনো কলেজে আমি প্রদর্শনী করেছিলাম, সেখানে আমি ফার্স্ট হয়েছি। এবং এরপরে আমি ভাবলাম যে সেই মডেলটা প্রদর্শন করেছো। আচ্ছা, এবং আমার একটা মানে সাহস হলো যে এটা মনে কিছু হতে পারে এবং আমি সাবরুম হসপিটালে নিজে যাই একলা এবং সেখানে একটা গার্ডের সাথে কথা বলি এবং সেই গার্ডটা আমাকে হসপিটালের ডাক্তারের সাথে কথা বলিয়ে দেয় এবং সে বললো যে এসডিএম এর সাথে কথা বলতে, এবং সেই সময় এসডিএম চলে গেছে, সেই সময় নেই। এবং কিছুদিন পর আমি গিয়েছিলাম এবং সে এসডিএম স্যারের সাথে কথা বলি এবং তিনি বললেন একটা ভিডিও আনতে এবং ভিডিও দেখেছি এবং অনেক ভালো লেগেছে। বলেছিল যে মানে যেটা বানিয়েছি সেটা পুরোপুরি একটা বানিয়ে এনে দিতে এবং নিয়ে যাওয়ার পর তিনি দেখছেন এবং অনেক প্রশংসা করেছেন, বলেছেন যে 5টি আমার থেকে কিনবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে এরপর নতুন মানে তাদের একটা মানে পরীক্ষা করবার পর কোন ইস্যু আসলে সেটা ঠিক করার পর মানে পুরো হসপিটাল লাগানো হবে। ওকে, আগে সেটা দেখবে তারপর ঠিক করা হবে। এখানে এই যে মডেলটা আপনার চোখের সামনে রয়েছে, ও যে কথা বলছে, আপনি যেটা বলছেন যে এখানে বাজারে 5,000 থেকে 2.5 লাখ টাকা অব্দি মডেল আছে, স্বাস্থ্য ব্যবস্থায় কেন সেটা ইনক্লুড করা হয়নি বা আমাদের রাজ্যে সেটা কেন ইনক্লুড করা হয়নি সেটা অন্য বিষয়। কিন্তু এই মডেলটাকে যেটা বলছে 500 টাকা দিয়ে একটা স্ট্রাকচার দেওয়া যায়, আমরা ধরে নিলাম আরো 200-300 টাকা বেশি বা উঠতে গেলে যদি খুব ভালো একটা প্রফেশনাল স্ট্রাকচার দিতে হয়, যদি 1000 টাকা আমাদের রাজ্যে খরচা হয় এবং এটাতে যদি প্রোজ এন্ড কনস সবকিছু দেখার পর আপনারা দেখবেন, চিকিৎসকরা দেখবে যে এটা যদি ঠিকঠাক হয় এই মডেলটা, তাহলে কি আপনি মনে করেন যে এটাকে আমার স্বাস্থ্য ব্যবস্থায় ইউজ করা উচিত? অবশ্যই ইউজ করা উচিত, অবশ্যই তো করা উচিত। মানে এখানে যেটা বলছো 500 টাকা বলছে ঠিকই, কিন্তু এই যে আরডিউনো ইউনো যেটা ইউজ করা হয়নি। আচ্ছা, করা না হলে তো খুবই ভালো, ওইটার জন্য অনেকটা খরচা যায়, ওটা ইউজ না করে যদি করতে পারে তাহলে ভালো। জিএসএম মডিউল আছে না? কোনো কিছু না, এখানে পুরো মেকানিক্যাল। আচ্ছা, পুরো মেকানিক্যাল আছে। পুরো মেকানিক্যালের মধ্যে সেটা আলটিমেটলি লং রানে সাকসেস কত হবে সেটা তো আসলে যখন প্রয়োগ হবে তখনই বোঝা যাবে। সার্ভো মোটর আছে তো? না, সার্ভো মোটর না, এটার মধ্যে গিয়ার মোটর। আচ্ছা, আর ডাটাবেস ইনফরমেশন যাওয়ার জন্য কি সিস্টেম আছে এটাতে? এটার মধ্যে আমরা তার ইউজ করেছি এবং ডাটাবেস ইনফরমেশন অ্যাড করলে এটার কস্ট অনেক বেড়ে যাবে এবং এটা ডাটাবেস থেকে অনেক মানে ভালো, কারণ আরডুইনো ইউজ করলে এটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, তাই এটা মানে মেকানিক্যাল দিয়ে লং লাস্টিংও বেশি দেয়। এখানে একটা নরমাল আমার একটা প্রশ্ন আছে যে আমার যেখানে এই ডিভাইস নেই বা আমাদের রাজ্যে বিভিন্ন হাসপাতাল আছে যেখানে এক একটা ওয়ার্ডের মধ্যে আমরা দেখি অনেক পেশেন্ট একসঙ্গে থাকে, সবারই স্যালাইন লাগানো থাকে, সেখানে যখন স্টাফ নার্স যদি কম থাকে বা যারা ডিউটিতে আছে তাদের কাছে যদি অ্যাটলিস্ট একটা কানে যদি একটা অ্যালার্ম বাজে যে এখানে শেষ হচ্ছে বোধহয়, সেখানে অ্যাটেন্ড করা মানে এখানে ইন্টারনেট বেসড কিছু হয়নি? ইন্টারনেট বেসড কিছু হলে তো অনেক প্রবলেম দেখা যাবে। আচ্ছা, মানে এসএমএস অ্যালার্ট আসা বা মনিটরে ডিজিটাল কোনো কিছু ইউজ করে টোটালটাই মেকানিক্যাল করে। আচ্ছা, এটা যদি করে থাকো তাহলে সেটা এনহ্যান্সমেন্ট বা অ্যামেন্ডমেন্ট হিসেবে ভালো, যদি এটা যদি সাকসেসফুল হয়। কারণ এই সমস্ত যে সফিস্টিকেটেড সমস্ত ডিভাইস ইউজ করে যেটা করা হয় সেই জন্য হয়তো সিস্টেমটার দাম অনেক বেড়ে যায়। সেটাই বলছি যে লং রানে সেটা লাস্ট মানে সাস্টেইনেবল যদি হয় তাহলে
সেক্ষেত্রে অনেক বেশি কস্ট এফেক্টিভ হবে এবং ত্রিপুরার যে বিভিন্ন যে হাসপাতালগুলোতে এটা ইউজ করতে পারলে তো খুবই ভালো হবে। সেক্ষেত্রে তার একটা মৌলিক কাজ হবে সেটা, ঠিক আছে। কিন্তু বলতে চাইছি যে এটা মানে এটা হচ্ছে কি বলে এটাকে, মানে ইনভেনশন নয়, এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট, বা এটাকে হয়তো নতুন করে সাজানো হয়েছে কস্ট এফেক্টিভ করার জন্য, সেরকম একটা বিষয় আর কি। তো এটা অলরেডি এক্সিস্ট করছে, মানে এই ধরনের যে মানে স্যালাইন মনিটরিং সিস্টেম অলরেডি এক্সিস্ট করছে। ঠিক আছে, এটাকেই তো ভাবা হয়নি এতদিন, যে কেউ মানে বড়রাও কেউ এটা কোনোদিন ভাবেনি যে এটাকে এই কস্টের মধ্যে এরকম ভাবে কিছু করা যেতে পারে। সেটাই ওইটাই একটা নতুনত্বের বিষয়। এখন আধিকারিকরা কেন জানেন না বিষয়টা, ওদের নলেজে কেন নেই সেটা ওরাই বলতে পারবেন। মানে দায়িত্ব নেই তাই হয়তো দরকার লাগে না, তাই হয়তো নলেজে নেই, কিন্তু নলেজে থাকা উচিত ছিল। প্রত্যেক আধিকারিকের বিষয়টা নলেজ থাকা উচিত ছিল, কারণ এটা একটা মানে জ্বলন্ত সমস্যা, মানে খুব একটা বড় প্রবলেম, যেটা হচ্ছে যে স্যালাইন হঠাৎ করে ফুরিয়ে যাওয়া, হয়তো নজরে থাকলো না, তার উল্টো দিকে যখন মিশে হতে পারে মানে হাওয়া ঢুকতে শুরু করে, তখন একটা জীবনদায়ী একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে তো এক্ষেত্রে মানে সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত, এবং দীর্ঘদিন ধরে এই সমস্যাটা আছে, আমরাও নিজেরা ফেস করি এই ধরনের সমস্যা। ফলে অবশ্যই যে বিভিন্ন স্বাস্থ্য দপ্তর থেকে এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এখনো হয়নি। যাই ওর যে কাজটা আছে সেটা যদি এরকম ভাবে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি স্বাস্থ্য ক্ষেত্রে, তাহলে তাতে অবশ্যই খুবই উপকৃত হবেন রোগীরা এবং রোগীর আত্মীয় স্বজনরা খুব উপকৃত হবেন। এবং সেজন্য এই বিষয়টাকে আরেকটু সফিস্টিকেটেড করতে লাগবে। এখন যেভাবে ডিভাইসটা সেভাবে থাকলে তো হবে না, প্যাকেজিংটা করতে লাগবে। এখানে আর কি ইমপ্লিমেন্ট করা যায়, আপনারা বিজ্ঞান কর্মী হিসেবে এটার মধ্যে আর কি ইমপ্লিমেন্টেশন চাইছেন? এখন যেভাবে ও বলছে যদি ঠিকভাবে সেভাবে মডেলটা, এখানে একটা বিষয় আছে যে বলছে যে মানে অনেকটা এটা মানে সিস্টেমটা যেটা আছে তার সঙ্গে যেহেতু ইন্টারনেট অফ থিংস যুক্ত নয়, সেক্ষেত্রে লং রানে সেটা কতটা কাজ করবে সেটা নিয়ে আমার একটু মানে ইচ্ছা আছে আর কি, একটু সন্দেহ আছে আর কি। কারণ এখন সিস্টেমটা হচ্ছে অ্যালার্ট যদি না থাকে, SMS অ্যালার্ট যদি না যায়, তাহলে সেটা কিভাবে মানে এটা শেষ পর্যন্ত কাজ করবে এবং কতদূর কাজ করতে পারবে সেই ব্যাপারটা আমি ভালো। এখন মেকানিক্যাল জিনিস তো আমরা আজও বহু মেকানিক্যাল জিনিস ইউজ করছি, এবং যেভাবে ও বলছে যে বাজার বাঁচবে, ধরুন যে কোনো একটা নির্দিষ্ট সেখানে সিস্টাররা যেখানে রেস করছে বা পুরো ওয়ার্ডে যদি একটা বাজার বাঁচে, সেই বাজারটা যদি অন্যরা শুনতে পায়, কিছুক্ষণ পর হয়তো বেজে উঠবে, কেন এক একটা বেডে শেষ হবে। সেক্ষেত্রে 20টা বেড আছে, 20টা বেডের ক্ষেত্রে মানে 20টা বেডের তো বিভিন্ন সময় তো স্যালাইনটা হবে, তো শেষ হবে, তো সেক্ষেত্রে বিভিন্ন স্যালাইনের সময় বিভিন্নভাবে বাজারে বাঁচবে, আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। সেক্ষেত্রে নির্দিষ্ট যদি সিস্টেম না থাকে, ইন্টারনেট সিস্টেম যদি না থাকে, আইডেন্টিফিকেশনের যে বিষয়টা, এই বিষয়টা ও জানে, আমি যদি বলতে পারি তো খুব ভালো হয় যে কিভাবে হবে। ঠিক, আমরা একটু জেনে নিই। রোহিত, এই ধরে নাও তুমি এখানে 1, 2, 3, 4, 5টা লাইট তুমি লাগিয়েছো, আমি ধরে নিলাম এখানে 5-এর জায়গায় 20টা লাইট এবং 1, 2, 3 করে 20টা বেডের নাম উপরে নাম্বার লেখা রয়েছে, নিচে লাইট লাগানো রয়েছে। এখন তোমার কি মানে এটাতে কি হবে, ওই 20 নম্বর বেডের লাইটটা বাজবে, তার মানে 20 নম্বর বেডের লাইট এই স্যালাইনটা শেষ হয়ে যাচ্ছে বা সে একটা সিগন্যাল দিচ্ছে, এই তো? এর পেছনে কি আর কোনো সায়েন্স আছে কি কিছু? এর পিছনে আর কোনো সায়েন্স, এবং এর পিছনে মানে আরেকটা বিষয় হচ্ছে এটা মানে পাইপটা অফ করে দেবো, যেটা মানে অন্য কোম্পানি প্রোভাইড করে না। আচ্ছা, পাইপটা অফ করে দেবে, হ্যাঁ, যাতে স্যালাইনের রক্তটা আবার চলে না আসে। হয়তো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ইনপুট, যে শুধু বাজার নয়, শুধু ইনফর্ম করবে না যে পাইপটার, সেখানে পাইপটাকে বন্ধ করে দেবে, যাতে ওই নিডেলের জায়গা সেন্সর সিস্টেম ওইটাই করে, এই কাজটাই করা হয়, বন্ধ করে দেবে। অটোমেটিক যে সেন্সর সিস্টেম আছে বা মনিটরিং সিস্টেম আছে, এই কাজটাই করে যে যখন দেখা যাচ্ছে যে স্যালাইন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন ওই লাইনটা বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় মানে যখন এটা হয়। আর সঙ্গে সঙ্গে যে নার্সরা থাকেন বা যারা কাজ করেন তারা সতর্ক হয়ে যান, তাদের কাছে তো SMS অ্যালার্ট চলে আসে, ওরা গিয়ে তারপর এটাকে চেঞ্জ করে দেন, এটাই হয়। তো এখন কথা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে যে পরিমাণ খরচায় এখন ইন্ট্রোডিউসড হচ্ছে মার্কেটে এই ডিভাইসটা, তার চেয়ে কম খরচে এবং কম কমপ্লিকেশন নিয়ে যদি এই ডিভাইসটা সে আনতে পারে, তাহলে তার একটা কমার্শিয়াল ভায়াবিলিটি আছে, এবং এই কমার্শিয়াল ভায়াবিলিটি যদি থাকে তাহলে সেটা সাস্টেইনেবল হবে। এমনিতে কি হয়, বিভিন্ন প্রতি বছরই তো মডেল প্র্যাকটিস হচ্ছে, তো বিজ্ঞানের তো মডেলগুলো আসছে এবং সেগুলি খুব আশা জাগাচ্ছে, কিন্তু পরের বছর থেকে সেই মডেলগুলো আর আমরা জানি না যে কি কাজে লাগছে, তো ওই ব্যবহার হচ্ছে না। তো সেক্ষেত্রে এই কাজটা যদি কমার্শিয়ালিতে যদি ব্যবহার করতে পারে, এখানে পেটেন্ট নেওয়ার ব্যাপার নাই, শুধু BIS এর কিছু সার্টিফিকেশনের ব্যাপার আছে, কারণ এগুলি পেটেন্টের ব্যাপার থাকে না, অলরেডি এগুলি আছে। ওর মডেলটা দেখে অন্য কেউ সেটাকে কমার্শিয়ালাইজ করে ফেলবে, কমার্শিয়াল করতে পারে। এখন কথা হচ্ছে একটা ডিভাইসের সফিস্টিকেশনের ব্যাপার আছে, এখন যে অবস্থা আছে সেই অবস্থায় তো মার্কেটিং করা সম্ভব নয়, সেটা করতে গেলে তাকে একটা ভালো প্যাকেজ করতে হবে, সেই প্যাকেজের ক্ষেত্রে করতে গেলে হয়তো তখন আর 200, 300, 500 টাকায় হচ্ছে না, তখন সেটা 1,500, 2,000 টাকাও দাম হয়ে যেতে পারে। এবং 1,500, 2,000 টাকা দাম হয়ে গেলে সেখানে কি হচ্ছে, আসলে তার মূল ক্রেতা কারা? মূল ক্রেতা কিন্তু সরকারি ক্রেতা,
একদম ঠিক আছে, এবং সরকারি দপ্তরগুলো মানে স্বাস্থ্য দপ্তর যদি এটা ক্রয় করে তাহলেই সেটার ভায়াবিলিটি, কমার্শিয়াল ভায়াবিলিটি। ওকে পার্সোনালি স্যালাইন মনিটরিং জন্য এই সিস্টেম কেনার জন্য কতজনের দরকার পড়ে? না, বিভিন্ন নার্সিং যারা হোম বাড়িতে রয়েছে, বিভিন্ন নার্সিংহোমে আছে, হ্যাঁ। কিন্তু ত্রিপুরাতে তো নার্সিংহোম সেভাবে নেই। কত নার্সিংহোম আছে, মূলত সরকারি হাসপাতালের উপর আছে। আর আইএলএস বা ওই ধরনের যে বড় হাসপাতালগুলো আছে বা যদি হয়, তার মনিটরিং সিস্টেম কিরকম হবে সে তো অনেক বেশি, তাদের অনেক সফিস্টিকেট Okay, সিস্টেম আমরা রোহিত- আমরা চাইছি যে সরকারি হাসপাতালগুলোতে যদি এই ডিভাইসটা যদি সাকসেস পায়, তাকে আরেকটু মানে ভালো প্যাকেজিং এ নিতে হবে। তারপর যদি সেটা যদি মানে সাকসেস পায় এবং যদি হাসপাতালগুলোতে ইন্ট্রোডিউসড হয়, বিশেষ করে জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতালগুলোতে, তাহলে তার একটা কমার্শিয়াল ভায়াবিলিটি থাকবে, তার কাজটাও সার্থক হবে। সার্থক হবে এবং সেটা অবশ্যই স্বাস্থ্য পরিষেবার জন্য একটা বিরাট বড় কারণ যেটা উপকারী বলছে যে এই যে পদক্ষেপ হবে। ডিভাইসের আমি কতগুলি জিনিস জানলাম যে সেগুলি কোনোটাই ইউজ করেনি। total mechanical ও বলছে সেটা। আরডিউনো যে ইউনো আছে, এটা যদি ইউজ না করে সেখানে খরচা অনেক কমে যাবে। ঠিক আছে, মানে এই বাজারটা যে ইয়ে করছে মানে সিগন্যাল দিচ্ছে, এই সিগন্যালটা যদি অন্য কোনো সিস্টেমে আসে, মানে এই যে আইওটি সিস্টেম যেটা আছে, ইন্টারনেট অফ থিংস যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা যদি ইমপ্লাই করতে হয় তাহলে তার খরচা অনেক বেশি আছে। ওকে সেটা যদি না করে সেটা যদি করে তাহলে সেখানে অনেকটা খরচা কমিয়ে আনা সম্ভব হবে। ওকে রোহিত, তোমার কি মনে হয় এই যে তুমি যেটা তৈরি করেছো এবং যে কথাগুলো স্যার বলছিল যে বিভিন্ন যে বাজারে যে অন্যান্য যে মডেলগুলো রয়েছে যেটা 5,000 থেকে 2,500 টাকা অব্দি দাম আছে এবং বিভিন্ন ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছে, SMS অ্যালার্ট যাবে বা ওই যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরির জিনিস রেখে তোমার এই জিনিসটা, তোমার এই মডেলটা কিভাবে উপকারী হবে এবং এটাকে কেন ইমপ্লিমেন্টেশনে আনা হবে, তোমার কি মনে হয়? আমার মনে হয় যে আরডুইনো এটি ব্যবহার করবো। অনেক সময় যদি এটার মধ্যে কোনো প্রবলেম হয়, কারণ এটার মধ্যে কোডিং করা হয় এবং যে কোডিং গুলো অনেক সময় যদি এখন তো কোডিং এর মধ্যে যদি কেউ প্রোগ্রামিং করে অন্য কিছু ঢুকিয়ে দেয়, জিরো ক্লিপ রেডি আছে, ওকে তাহলে সে কোডিং করলে মুছে যাবে, নষ্ট হয়ে যাবে। হয় এরপরে কাম বন্ধ হয়ে যাবে। এবং অনেক সময় যদি দেখা যায় যে তারগুলো লাগানো হচ্ছে সেটা যদি একটা ছিঁড়ে যায় তাহলে এটা আর চলবে না এবং এটা যদি ঠিক করতে যায় অনেক কষ্ট লাগবে। এবং আমারটা যেটা আছে এটার মধ্যে একদম সিম্পল, পুরো সিম্পল, তাই এটার মধ্যে ঠিক করার জন্য একটু মানে কম পয়সা লাগে এবং যে মানে বানাতে গেলে যে স্যার বলেছেন 2,000 টাকা এতটুকু লাগবে না, কারণ আমার যেটা প্রথম বানাতে লেগেছে সেটার মধ্যে 150 টাকার মতো হয়ে গেছে। আচ্ছা। এবং এটা যদি আমি পুরো অ্যাডভান্সে বানাতে যাই এবং ভালো করে বানাই তাহলে এটা হাইস্ট 500, এর বেশি আগে একটু যেতে পারে, এর বেশি যাবে 500 তো অবশ্যই, কারণ শুধু তুমি জিনিসটা তৈরি করতে 500 বলছো, তারপর উপর একটা লুকস এর ব্যাপার আছে, হ্যাঁ, looks এর প্রোডাক্টিভ মেজার আছে অনেক কিছু। প্রোডাকশন হ্যাঁ। করতে গেলে সেটা তারপর সেটা সেটাই বলছি আমি। যাবে তখন, এবং কমার্শিয়ালি যখন নিতে যাবে তখন এই জিনিসটা যারা বিক্রি করবে তাদের লাভের ব্যাপার আছে, তারপর সেটা মার্কেটিং এর ব্যাপার আছে, সেলস এর ব্যাপার আছে, লজিস্টিক এর ব্যাপার আছে, চ্যানেলাইজেশনের একটা ব্যাপারটা আছে, সব মিলে অনেকটা না, দামটা সেই সময় তো আমি যে জিনিসগুলো রেডি আরো কম রেটে কিনতে পারবো, কারণ একসাথে কিনে সেগুলির রেট আরো কমে যাবে। ওকে ওকে এখন এটা বানাতে গিয়ে তোমার কি কি চ্যালেঞ্জ এসেছে রোহিতা? কারণ তুমি একটা এমন একটা কাজ করেছো যে কাজটা আজ গোটা রাজ্যে চর্চিত আছে, বিশেষ করে বিজ্ঞান মহলে চর্চিত, বিশেষ করে স্বাস্থ্য মহলে চর্চিত এবং অবশ্যই ছাত্র ছাত্রী শিক্ষক মহলে চর্চিত। তো এখন এটা করতে গিয়ে তুমি কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো? এটা করতে অনেক চ্যালেঞ্জ, মানে আমার বাড়িতেও বলছে যে পড়ালেখা করতে হইতো না, এসব করে কি হইব, আচ্ছা। মানে এরকম কথা বলছে। এবং আমার যে জিনিসপত্র গুলো আছে মানে বাড়িতে অনেক সময় আমি এটা দিয়ে মানে বানাতে চেষ্টা করি অন্য কিছু, এবং সেগুলো আমার বাবা একদিন মানে লুকিয়ে দিয়েছিল যাতে পড়ালেখার দিকে মন দিতে পারি। আচ্ছা। কিন্তু মানে আমরা পড়ালেখা করি কিন্তু মানে এটার প্রতি বেশি আগ্রহী, যাতে মানে একটা নতুন কিছু বানাতে পারি, এবং আমি অনেক কিছু বানাইছি। যে তাহলে এখন এটা তৈরি করেছো, এটা দেখার পর এবং তুমি এই যে বললে যে টেকনো ইন্ডিয়ার মেলাতে, বিজ্ঞান মেলাতে তুমি প্রথম স্থান পেয়েছো, তারপর তোমার আজকে তুমি এখন সংবাদ শিরোনামে আছো, তোমার এটা গোটা রাজ্য দেখছে, তুমি তোমার নামে নিউজ হয়েছে, তুমি টক শোতে বসে আছো, এখন তোমার পরিবারের লোক কি বলছে বা তোমার শিক্ষক বা বন্ধু বান্ধবের কি প্রতিক্রিয়া? আমার বাবা মা অনেক খুশি এবং তারা, আমার বাবা আমার সাথে এসেছেন এখানে, আচ্ছা। এবং আমি ভাবতে পারিনি যে মানে এরকম জায়গায় আসতে পারবো, কারণ আমি একজন কৃষকের ছেলে, এরকম তো ভাবতে পারি না। এবং আমার মা বাবা, আমার পরিবারের, আমার মা সবাই খুশি। প্রতিটা এরকম একটা ডিভাইস তৈরি করা আমাদের রাজ্যে, আর আপনি বলছেন এখন তো প্রত্যন্ত কেউ নেই, তারপরও সাবরুম প্রত্যন্তই, সাবরুমকে এখনো আমরা প্রত্যন্তই বলবো। যদিও প্রত্যন্ত এলাকা থেকে, সেখান স্কুল থেকে, সেই হরিণা উচ্চ মাধ্যমিক স্কুলের ক্লাস 11-এর একজন স্টুডেন্ট এই ধরনের একটি মডেল বানিয়ে তা নিয়ে আমরা চর্চা করছি এবং নিউজ ভ্যানগার্ডের টক শোতে বসে চর্চা করছি, এটাই বা কতটুকু গর্বের বিষয় আপনার কাছে? দেখুন, প্রতিভা তো আছে, সারা রাজ্যের আনাচে কানাচে বহু প্রতিভা লুকিয়ে আছে,
কিন্তু উপযুক্ত নারিশমেন্টের অভাবে, পরিচর্যার অভাবে সেই প্রতিভাগুলি কি হয়, প্রস্ফুটিত হতে পারে না। সেক্ষেত্রে তো আমাদের সিস্টেম তো দায়ী অবশ্যই। বিজ্ঞান কর্মী হিসেবে আমরা এটুকু বলতে পারি যে বিজ্ঞান মনস্কতার প্রসারের পাশাপাশি এই ধরনের ছাত্রদের মধ্যে যে বিভিন্ন অনুসন্ধিৎসাকে জাগিয়ে তোলা এবং কিছু ইমপ্লিমেন্ট করা, মানে কিছু একটা কাজ করা, নতুন কিছু করা, অন্তত তার কাছে যেটা নতুন সেটা করা। সবকিছু তো আর ইনফরমেশন তাদের কাছে থাকে না, অলরেডি কোনটা আছে কি নেই সেটা তত থাকে না, কিন্তু যখন যেটা করছে সেটা তো তার কাছে তো নতুন। যে ছাত্রটি করছে, যে 16, 17, 18 বছর বয়সের ছাত্রটি যে কাজটা করছে সেই কাজটা তার কাছে তো নতুন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাজ্যের যারা প্রতিভাশালী লোক তাদের অনেকের কাছেও নতুন। ঠিক আছে, হয়তো সারা পৃথিবীতে সেটা যদি হিসেব করে অনেক জায়গায় সেটা অলরেডি এক্সিস্ট করছে, আরো সফিস্টিকেটেড ওয়েতে এক্সিস্ট করছে। ঠিক আছে, মানে ইনভেনশনের নতুন কিছু নেই, কিন্তু তার অনেক মানে মডিফিকেশনের ব্যাপার আছে, সেরকম অনেক কিছু ব্যাপার আছে। ফলে এই ক্ষেত্রে এই যে নতুন কিছু করার যে ইচ্ছা, ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছা, সেই ব্যাপারটাকে যত বেশি উৎসাহিত করা যায় ততই তো আসলে সমাজের পক্ষে মঙ্গল। আর আজকে এই যে অবক্ষয়ের বাজারে যেখানে দেখা যাচ্ছে যে টিনেজ থেকে টিনেজাররা মানে একটা খুব বাজে অবস্থার মধ্যে চলে যাচ্ছে, সেখানে এই যে ছাত্ররা যে কাজটা করছে, এই যে রোহিতের মতো ছাত্ররা যে কাজটা করেছে, সেটাকে সর্বতোভাবে তাকে ইন্ধন দেওয়া, তাকে আরো এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করা, সেটা অবশ্যই সবার কর্তব্য। যারা বিজ্ঞান নিয়ে কাজকর্ম করে তাদেরও যেমন কর্তব্য, যারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, ডেভেলপমেন্টের কাজকর্ম করেন, তাদের জন্য সেটা একটা কর্তব্য, সেটা অবশ্যই করতে লাগবে। এবং সেটা করতে পারলেই আসলে সার্থকতা আছে। এখনো পুরো ব্যাপারটা আসলে আমি যতটা বুঝি হাফ বেক পজিশনে আছে, ঠিক, এটাকে আরো বেশি মানে অবস্থায় আনতে হবে একদম। এবং সেটা যদি আমরা করা যায়, মানে সফিস্টিকেটেড ওয়েতে যদি সেটাকে সাজিয়ে গুছিয়ে তোলা যায়, তাহলে বোঝা যাবে তার খরচাটা কত পড়ছে, তার ইমপ্লিমেন্টেশনটা কত আছে, লং রান ইমপ্লিমেন্টেশন সেটা আছে কিনা সেটি বোঝা যাবে। কিন্তু আজকে যে কাজটা করে সেটাকে সর্বতোভাবে এনকারেজ করা উচিত, উৎসাহিত করা উচিত, সেই ব্যাপারটা বোঝা, সেই চেষ্টাটাই করেছে। এবং যেটা আমি বলছিলাম, সেই চেষ্টাটাই অনেকেই করেনি, কারণ আমাদের এই রাজ্যে বা স্বাস্থ্য ব্যবস্থার এই যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি বলছেন আছে, মার্কেটে আছে, 5,000 থেকে 2,500 টাকা অব্দি আছে, কিন্তু ইনফরমেশন নেই। মানে বোঝা গেল স্বাস্থ্য দপ্তরের কাছে ইনফরমেশন নেই। ঠিক আছে, আমার এখন এই ইনফরমেশন নেই, এবং এই ইনফরমেশন থাকলেও এটাকে কার্যকর করার মতো পরিস্থিতি হয়তো নেই। কিন্তু আমার রাজ্যে যখন এই ধরনের মডেল তৈরি হয়েছে, তখন সেটাকে কিভাবে কার্যকর করা যেতে পারে, এবার সেটা করা হয় কিনা সেটা এখন দেখার বিষয়। সেটাই। রোহিত, একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠান ফুরিয়ে যাচ্ছে সময়। আজ তোমার এই সাফল্যে অনেক কিশোর কিশোরীরা হয়তো অনুপ্রাণিত হবে। আজ আমাদের অনুষ্ঠান দেখার পর অনেকেই ছেলেমেয়েরা যারা তোমার মতো এরকম শখ, পড়াশোনার পাশাপাশি এইসব জিনিস তৈরি করার একটা শখ যাদের আছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে, তাদের কি বার্তা দিতে চাইবে? তাদেরকে বলতে চাই যে মানে সবাই যা কিছু বলুক কিন্তু কানে নেবে না, কারণ কানে নিলে তোমার ক্ষতি হবে। আমাকে অনেকে বলেছে যে আমি কোনো কিছু করতে পারবো না, সাকসেস হবো না, কিন্তু আমি এটি কানে নিছি না এবং নিজে মানে সবকিছু করে এগিয়ে গিয়েছি। তো সবাইকে বলতে চাই, নিজের উপর বিশ্বাস রাখবে, তাহলে এগিয়ে যাবে। একটা কথাই পরিশেষে বলতে যাই, আমরা যখন 11 ক্লাসে পড়তাম, সে এখন 11-এ পড়ে, 11-এ যখন আমরা পড়তাম তখনই আমরা ত্রিপুরাতে সবচেয়ে বড় বিজ্ঞান সংগঠনটি তৈরি করেছিলাম। আমরা উমাকান্ত স্কুলে পড়তাম, আমরা উমাকান্ত স্কুল থেকেই যুক্তিবাদ বিকাশ মঞ্চ, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ তৈরি হয়েছিল, এবং আমরা স্কুলের ছাত্ররাই সেটা তৈরি করেছিলাম, কয়েকজন শিক্ষকের উৎসাহে সেটা তৈরি করেছিলাম। আজকে সেটাই কিন্তু ত্রিপুরাতে এখন পর্যন্ত মানে সবচাইতে বেশি মানে কাজকর্ম করছে এরকম একটি বিজ্ঞান সংগঠন, বিজ্ঞান মনস্কতা প্রসারের ক্ষেত্রে যা কাজ করছে আজও। এবং সেটাই আমি বলতে চাই যে আজকে ওর যে বয়স, সেই বয়সেই আমরা কাজটা শুরু করেছিলাম। কতটা সফল হয়েছি সেটা সময়ই বলতে পারবে। যে মানুষদের কাছে গিয়েছি তাদের কাছে কতটা আমরা পৌঁছতে পেরেছি সেটা আসলে আমরা মানে আরো বেশি করে যদি সার্ভে করতে পারি তাহলে বুঝবো যে তার ফল কতটা আমরা পেয়েছি। আরো অনেক কাজ বাকি, কাজটা এখনো হয়নি, মানে সিন্ধুতে বিন্দু সম এরকম কাজ, আমি ওকেও বলবো যে এটা তো একটা প্রযুক্তিগত কাজ, বিজ্ঞান মনস্কতার প্রসার হওয়াটা খুব জরুরি। অন্ধবিশ্বাস, কুসংস্কার যে সমস্তগুলো মানুষের মধ্যে আছে, এইগুলির বিরুদ্ধেও লড়াই করাটা জরুরি। তাহলে ইনভেনশনটাও আসলে সেভাবে হবে। প্রযুক্তির বিকাশ হতে গেলে বিজ্ঞান মনস্কতার বিকাশও দরকার, এবং বিজ্ঞান মনস্কতার বিকাশের জন্য সমভাবে কাজ করতে হবে। এই জন্য সমস্ত মধ্যযুগীয় চিন্তা যেগুলি আছে, অবৈজ্ঞানিক চিন্তা যেগুলি আছে, অপবিজ্ঞানের যে চিন্তাগুলি আছে, সেগুলির বাইরে বেরিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করাটা খুবই জরুরি। একদম, অসংখ্য ধন্যবাদ অপরাজিতা আজ সঙ্গে থাকার জন্য আপনাকে। রোহিত, তোমাকেও ধন্যবাদ, এবং তোমাকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমার। এবং তুমি যে মডেল তৈরি করেছো, যেমনটা স্যার বলছিলেন, প্রহিত স্যার বলছিলেন, যেমনটা আমাদের সঙ্গে যিনি ডাক্তারবাবু ছিলেন, ডক্টর তামগ্না দাস, উনিও বলছিলেন যে তোমার এই মডেলটাকে আগামী দিনে আরো সুন্দরভাবে আমরা দেখতে চাই, আরো পরিপূর্ণ রূপে দেখতে চাই। তোমাকে যারা তোমার যাদেরই
সাহায্য তোমার প্রয়োজন তারা নিশ্চয়ই হয়তো এগিয়ে আসবে। এবং তারপর আমরা দেখতে চাই যে তোমার এই মডেল, তোমার যে মানুষকে বাঁচানোর জন্য মানবিক দায় নিয়ে তুমি যে কাজ করেছো সেই কাজটা যেন একটা পরিপূর্ণ রূপ পায় সেটা আমরা দেখতে চাই। শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, ভালো থাকো। পাশাপাশি অবশ্যই ভালো করে পড়াশোনা তোমাকে করতে হবে। ক্লাস 11 তোমাকে অনেকটা দূর যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, প্রতিভা শুধু শহরের ল্যাব বা নামী প্রতিষ্ঠানে জন্ম নেয় না, তা জন্মায় গ্রামের স্কুল ঘরের বেঞ্চেও, এক কিশোরের মাথায়, এক অনুভবী হৃদয়ে। এই অটোমেটিক স্যালাইন অ্যালার্ম শুধু একটি যন্ত্র নয়, এটি এক জীবন রক্ষাকারী উদ্যোগ, যার মাধ্যমে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হতে পারে এক সহজ অথচ কার্যকরী প্রযুক্তি। নগর বা মফস্বল, বড় হাসপাতাল বা ছোট নার্সিংহোম, সর্বত্র এই যন্ত্রটির ব্যবহার রোগীর সুরক্ষা বাড়াতে পারে বহুগুণ। আমরা অনেক সময় ভাবি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়তে হয়তো প্রচুর টাকার বড় বড় গবেষণার দরকার, কিন্তু রোহিতের মতো কিশোর আমাদের দেখালো যে একটি ছোট্ট সমস্যা চিনে সেটার সহজ সমাধান খুঁজে নিলেই আমরা কিন্তু অনেক বড় পরিবর্তনের পথে হাঁটতে পারি। আশা করি আজকের অনুষ্ঠান অনেককে নতুন করে ভাবতে শেখাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।